পাশ করেছেন, ফলে মানের প্রশ্নে আপনারা দ্বিধাহীনভাবে সবার সেরা, অন্তত পক্ষে আমি যে তাহলে এই সেরা লোকগুলো যদি সরকারকে কোনোভাবে সাহায্য করতে না পারে, এটা খুব খারাপ হয়ে যায় না? তাহলে আপনাদেরকে কথাগুলো আমরা কেন বলছি? একটা ছোটবেলায় আমরা যখন কোনো কিছু করতাম যে আমি কয়টা সোয়েটার পরবো এটা কিসের উপর নির্ভর করবো? আমার মায়ের কতটা ঠান্ডা লাগছে তার উপরে, আমার কতটা ঠান্ডা লাগছে তার উপরে, কিন্তু আমার মার যতটা ঠান্ডা লাগতো আমাকে 2টা সোয়েটার 3টা সোয়েটার পরানো। দিনের শেষে এখন যেটা হয়েছে যে যখন সময়ের সাথে সাথে আমরা একটু বড় হচ্ছি, তখন কি হচ্ছে, আমরা আস্তে আস্তে নিজের যে চাহিদা বা এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপরে যখন পালা বদল হচ্ছে তখন হচ্ছে কি, আমরা যখন যে সাবজেক্ট কি, তুমি কি সায়েন্সে পড়বা না, তুমি আর্টসে পড়বা না, তুমি কি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বা না, তুমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত কথাবার্তা হয়। এই ক্ষেত্রেও কিন্তু পরিবারের ভূমিকা আছে। আপনি প্রেম করতে চান, এই ক্ষেত্রেও কিন্তু পরিবারের ভূমিকা আছে। বলে যে বাবা এখন তো খুঁজে খুঁজে করাটা খুব মুশকিল, একটু দেখে শুনে করিস যাতে সম্পর্কটা শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তার মানে ওই জায়গাতেও কিন্তু আপনার ডেফিনেটলি পরিবারের একটা প্রভাব আছে। আপনি কোথায় চাকরি করবেন না করবেন এটা কি বাসা থেকে জিজ্ঞেস করে আসছেন? কি সিভিল স্যার ওনারা বললে আমরা আজকে যদি আপনাদেরকে স্বপ্ন দিতে বলি, আপনারা কি বাসা থেকে জিজ্ঞেস করে আসছেন যে এটাতে যাওয়া যাবে কিনা? এটা জিজ্ঞেস করে আসলে মারাত্মক ভুল হয়ে গেছে, আমাদের জানিয়ে দেওয়া দরকার ছিল আগে। না হলে তো এখন যদি মনে করেন আজকের কথাবার্তার পরে যদি 2-1 পরীক্ষা দেন, চাকরি করেন বা না করেন, তাহলে তো এটা ওই দেখা যাবে যে পরিবারের লোকজন হয়তো ভালোভাবে নাও নিতে পারে, আশা করছি হয়তো নিবে না। সুতরাং আসলে সরকারি চাকরি করা মানে যে সারাক্ষণ খুব আটোসাটো হয়ে বসে থাকা, দৌড়ঝাঁপ করা তা না। আমি এখনো লন টেনিস খেলি, সুতরাং এটা সব কিছুই করা সম্ভব। আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে যে ধরনের মাইক থাকলে সমস্যা, আমি আবার অমাইক লোক তো, মাইক ছাড়া ভালো হয় আর কি, ঠিক আছে অসুবিধা নেই, একটু নড়ে চড়ি আর কি, সারাক্ষণ তো বসেই থাকি, অন্তত পক্ষে একটু নড়াচড়ার সুযোগ থাকাটা খুব আমাদের জন্য ভালো। ফলে যে প্রক্রিয়ার কথাটা আমরা বলছি, এই প্রক্রিয়াটা কিন্তু আসলে সেরকম কঠিন কোনো বিষয় না। আমরা কি সবাই ঘুমিয়ে আছি নাকি কেউ কেউ জেগে আছি? যারা ঘুমিয়ে আছি তারা হাত তুলি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমি এবার ইন্টারন্যাশনাল ট্রেনার হিসেবে বিশ্বের অনেক জায়গাতে বলতে যাই, আমি বলতে পারি না, ইংরেজি তো কিছুই পারি না। বাইরে সবাই বাংলা বুঝে বলে কোন রকম চালিয়ে নেই আর কি। দেশি বাংলা লোককে আসলে বুঝতে পারে না, কিন্তু বাইরে কিন্তু সবাই এই বাংলাটা খুব ভালো বুঝে। ওই যে গল্প আছে না, যে বলে কি যে আপনি কি ইংরেজি জানেন, বলে না আমি তো জানি না, তো বলে আপনি যদি না জানেন তাহলে আমি নিশ্চিতভাবে জানি। এখন যেহেতু আপনি জানছেন না, ফলে আমি যা জানি তাই সত্য। আমাদের সাথে আমাদের পরের ব্যাচে 27 ব্যাচের একজন হচ্ছে জাপান থেকে পড়ে আসছে। ওরে বললেন ভাই তুই তো এতদিন জাপান থেকে পড়ে আসছিস, জাপানি খুব ভালো জানিস? বলে যারা জাপানি বুঝে না তাদের সাথে আমি ভালো জাপানি বলতে পারি, কিন্তু জাপানি লোকের সাথে আমি জাপানি বলতে পারি না। এখন এইরকম ধরনের ঘটনা কিন্তু ঘটে। আপনাদের কেন দরকার? ধরেন আপনাদের কলিগদের উপকার করার জন্য কিন্তু আপনাদের সরকারি সার্ভিসে আসা দরকার। কিভাবে একটু ব্যাখ্যা করি। প্রথমত হচ্ছে যে নর্মালি ব্যবসা আপনি যে দেশেই করেন না কেন, এর জন্য কিন্তু আপনাকে একটা ফ্রেমওয়ার্ক বা একটা রেগুলেশন বা কিছু থাকবে। ফলে এই নীতি নির্ধারণটা যদি আমরা যারা প্রাইভেট সার্ভিসের সাথে জড়িত না বা প্রাইভেট সেক্টরের কাজের সাথে জড়িত না, আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, পরে এখানে পড়েছি, ফলে মৌলিক যে জায়গাটায় আপনারা চিন্তা করে থাকি যে মানে আপনারা মূলত যারা বিশেষত কমার্স ফ্যাকাল্টির, এরা হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে, মানে প্রথম চিন্তা চাকরি করবো এই ধরনের কর্পোরেট হাউসগুলোতে। আমার চাকরির বয়স 18 বছর, সরকারি চাকরিতে 12 বছর আর বেসরকারিতে 8 বছর। আমার বয়স জিজ্ঞেস করবেন, আমার বয়স 45 হতে পারে না? হ্যাঁ না 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 45। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা কিছু আর কি। চাকরি 18 বছর, এবার হিসেব করেন কবে চাকরি শুরু করেছি। হ্যাঁ আমি হচ্ছে 25 ব্যাচে, নাহিদার আমি একই ব্যাচের। আমরা 2006 সালে হচ্ছে আমি সরকারি চাকরিতে ঢুকেছি। তার আগে আমি দুটি এতে গ্রামীণ ফোন, এই যে অফিস তখন ছিল না, এখানেও কাজ করেছি, কিন্তু তখন অফিস গুলশানে ছিল। তারও আগে ICTDRB-তে কাজ করেছি। ফলে সব ধরনের পরিবেশের সাথে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। দেশি বস, বিদেশি বস, সব ধরনের বসের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। অনেক আগে একবার
রোজার সময় হয় না যে অনেক কিছু বলতে হয়, তখন বিদেশি যে আইসিডিতে কাজ করি তখন আমাদের যে বস ছিলেন উনি বিদেশি ছিলেন। বিদেশি থাকার কারণে ওই যে আমরা কি করি রোজার সময় আমাদের থাকে না ইফতারের একদিন ফর্মাল প্রোগ্রাম। এখন আমরা যখন ইফতারের প্রোগ্রাম করতে যাচ্ছি অফিস তো আগে ছুটি হয়ে গেছে, এখন ওই দিন ইফতার পর্যন্ত আমরা থাকছি এবং তখন হচ্ছে অ্যারাউন্ড 7টার দিকে ইফতার, ফলে অনেকটা সময় থাকতে হচ্ছে। এখন সব কিছু নিয়ে আমরা যখন বসেছি তখন এই ধরনের বিষয় আসে যে এক একজন ইফতারের যে আইটেমগুলো আছে এগুলোর ইংরেজি করার একটা বিষয় তৈরি হয় যে তাকে তো বুঝিয়ে দিতে হচ্ছে এই জিনিসটা কি দিয়ে বানায় আর এটা ইংরেজি কি। এখন এই পর্যায়ের মধ্যে একজন বলতেছে যে এই বুট ইংরেজি তো আমি বুঝি জানি না, এখন আরেকজন বলে যে আমি হাত তুলে বলতেছে যে আমি কিন্তু জানি বুট ইংরেজি কি, বলে বুট ইংরেজি কি, বলতেছে বুট ইংরেজি ছোলা। ফলে অনেক সময় কিন্তু এভাবে কাজ চালানো যায়। এই সরকারি কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে কি আপনাকে অনেক সময় এরকম টাইপের আপৎকালীন পরিস্থিতিতে আপৎকালীন ব্যবস্থাটা চালিয়ে নিতে হবে। ফলে যেখান দিয়ে আপনি অনেক সময় মানে সুই চালনা করা যাবে না সেখান দিয়েও হাতি চালনা করে নেওয়ার মতো সুযোগ আপনাকে তৈরি করতে হবে। এইটা যদি পারেন তাইলে আপনি সরকারি চাকরিতে ভালো। আপনার সব যোগ্যতা থাকতে হবে, কিন্তু পরিবেশ পরিস্থিতির সাথে যদি আপনি মানিয়ে নিতে না পারেন তাহলে হবে না। আর জেনারেশন গ্যাপ অত বেশি থাকা যাবে না। জেনারেশন গ্যাপের সংখ্যা কি জানেন? বলছে যে শার্ট যত উপরে উঠে আর প্যান্ট যত নিচে নামে মাঝখানে যে গ্যাপ, ফলে অফিসে যা খুশি পড়েন মিটিং টিটিং এ যখন যাবেন তখন একটু মানে ড্রেসটা যেন একটু মাত্রায় মান মাত্রায় থাকে আর কি, এইটুকু একটু মাথায় রাখলেই হবে। আর ঝামেলা কিছু নাই, কাজ করা যাবে। গভর্নমেন্টের অফিস এখন অনেক খুব সুন্দর। মানে নর্মালি যেটা হয়েছে কি আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমরা কিন্তু আপনাদেরকে আমরা যেই পোস্টের জন্য বলছি বা চেষ্টা করার জন্য বলছি সেগুলো কিন্তু একটু উপরের দিকের পোস্ট। আমাদের কাজ কিন্তু হয় সবসময় আমরা আসলে গভর্নমেন্টের নিচের দিকে যেসব লোকজন আছে তাদের সাথেই যাই। আমি নিজে 99 সালে 10,000 টাকা ঘুষ দিয়েছিলাম হচ্ছে টেলিফোন অফিসে। তখন টেলিফোনে যে কেরানি উনি একটু করে নিয়ে একটু করে বলেন, মানে খুব মানে আল্লাহ তাআলা আমার কপাল খুব ভালো লাগছে। আমার জুতা থেকে মাত্র 2 ইঞ্চি সামনে পাড়ার এটা পড়েছে, যদিও একটু হালকা ছিটাটিটা আমার পর্যন্ত এসছে, কিন্তু ফলে ওই সময় কিন্তু ওই লোকটাকেই বড় কর্মকর্তা মনে হচ্ছে। আমাকে 15 মিনিট মানে কিছু বললে বলেন কি যেন বলছিলেন, এইভাবে করে কান চলে যাচ্ছে। অনেকক্ষণ আমি বললাম টুললাম, বলে কিছু বুঝি নাই আরেকবার বলেন। আমি তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আরেকবার বললাম। ও আচ্ছা, খুব ঝামেলা হয়ে গেল, মানে উনি লোকাল যে অঞ্চল খুব ঝামেলা হয়ে গেল, এটা তো করা যাবে না। কেন? লাইন তো এখন নাই। তা আমি বললাম যে মানে আপনি কি লাইন নাই এটা কি এই মাত্র টের পাইলেন নাকি আগে থেকেই লাইন ছিল না এটা তো আপনার জানা ছিল? বলে জানা ছিল, তারপর একটু শুনলাম। এখন লাইন নাই কি করতে হবে? বলছে লাইন নাই, লাইনের ব্যবস্থা করতে হবে। লাইনের ব্যবস্থা করতে হলে কি আমি কি তার এনে দিব? বলে তার আনার দরকার নাই, তার আমরাই দিব, আপনি শুধু ওই ফিজের টাকা দেন আর বাড়তি টাকা দেন। ফলে এই জিনিসপত্রগুলো সবকালেই ছিল। আপনি যখন হাঁটবেন আপনার পায়ের তলায় কিন্তু ধুলো লাগবে। এখন ধুলো লাগার ভয়ে যদি আমরা হাঁটা বন্ধ করে দিই তাহলে কিন্তু হাঁটা কোনো কালই আপনি শিখতে পারবেন। ছোটখাটো ব্যত্যয় আমাদের সবসময় থাকবে, কিন্তু দিনের শেষে এই ব্যত্যয়গুলো যদি আমরা অ্যাড্রেস করে জীবনের সাথে চলতে না পারি তাহলে কিন্তু আমাদের পক্ষে কোনোভাবেই সফলতা পাওয়া যাবে না। আমি করব না, অন্য একজন করবে। উদাহরণ দিচ্ছি রবীন্দ্রনাথের একটা বিষয়, যে রবীন্দ্রনাথ একটি কবিতায় বলেছেন, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরত্তর ছবি, মাটির প্রদীপ ছিল কহিল সে স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। ফলে আপনি প্রত্যেক মানুষ একটা করে মাটির প্রদীপ, আপনি আপনার এন্ড থেকে পৃথিবীকে আলোকিত করার চেষ্টা করেন, শুধু আপনার অংশটুকু। আপনার এই আলোকিত করণের প্রচেষ্টা যদি সরকারকে কোনোভাবে ঋদ্ধ করে, সমৃদ্ধ করে, সেটাই আপনার সফলতা। দিনের শেষে আপনি দেশের জন্য কাজ করছেন, আপনি কোনো কোম্পানির জন্য কাজ করছেন না। আপনার বিবেকের এই জায়গায় বা বুকের বা পাশে যদি হাত রাখেন আপনি এই জিনিসটা অনুভব করতে পারবেন। বুকের বা পাশে যখন হাত রাখলাম, আমাদের কিন্তু অনেক ক্ষমতা। সজল ব্যানার্জি স্যার খুব নাম করা কার্ডিওলজিস্ট, মোটামুটি আপনি 2 মাস ধরে ঘুরেন আপনি দেখা করতে পারবেন না। আমি খাদুল বাসার, হ্যাঁ আমি খাদুল বাসার, এখন আপনি আমার সাথে যাবেন আমি আপনাকে দেখাই দেবো। পিজি হাসপাতালে আপনি সারা জীবনে ভর্তি হতে পারবেন না,
ফ্রি বেড পাবেন না। আপনি শুধু কিছু লাগবে না, পিজি হাসপাতালের ডিরেক্টর ফিনান্সের কাছে যা বলবেন যে খাদ্যবল বাসায় পাঠাইছে, সব কিছু হয়ে যাবে। এইটা কি কারণে হচ্ছে? এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্ক। আপনি তাদেরকে সব ধরনের কাজে সহায়তা করেন, আপনাকে সহায়তা করেন, ফলে দিনের শেষে লোকজনের উপকার করার কিন্তু এই সুযোগটা আপনি কিন্তু চাইলে পারবেন না। একটা প্রাইভেট সার্ভিসে আপনি চাইলে লোককে 2000 টাকা দিয়ে হেল্প করতে পারবেন, কিন্তু এই জায়গাটার যে আলাদা সন্তুষ্টি বা শান্তি, এই জিনিসটা আপনি পাবেন না। সুতরাং আমরা আপনাদেরকে স্বপ্ন দেখাতে এসেছি, স্বপ্নরথের সারথি করার জন্য এসেছি। কলকাতার এক কবি বলেছিলেন যে আমরা আসলে মানুষের মধ্যে চেতনার জন্ম দিতে চাই। মহাত্মা গান্ধী যখন মারা গিয়েছিলেন তখন সেই কবি লিখেছিলেন, তোমার চিতার ভস্মরেণু ছড়িয়ে দিলাম নিজের হাতে, নীলামাজান হোয়াঙ্গতে। ব্যক্তি মহাত্মা গান্ধীর মৃত্যু হয়েছে সত্য, কিন্তু সেই আদর্শিক চেতনা এখনো বিশ্বে বলবান। আপনি যদি আপনার আদর্শের জায়গা থেকে সঠিকভাবে কাজ করে যান তাহলে আপনি সফল হবেন। আমার এই কথা পবিত্র কুরআন দ্বারাও সমর্থিত। পবিত্র কুরআনের সূরা আল ফাতিহার 2য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতুহুম মুবিন, নিশ্চয়ই আমি মুমিনদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। সুতরাং আপনি যদি সত্যের পথে থাকেন, আপনি যদি যথার্থ মুমিন হন, আপনি যদি জীবন দর্শন সব ক্ষেত্রে আদর্শিক চেতনার বাস্তবায়ন করেন, আপনি সফল হবেন। এই কথা আমি দাবি নিয়ে বলছি।